ওকে, প্রথমত হচ্ছে আমি যখন বলবো প্র্যাকটিস করতে তখন আপনারা প্র্যাকটিস করবেন, এর আগে কেউ কম্পিউটারের বাটন কি মাউস কিবোর্ড কেউ ধরবেনও না, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন উইন্ডোজ 7 আর 10 কথা কেন বললাম। উইন্ডোজ 7 হচ্ছে আমাদের অনেক পুরাতন একটা অপারেটিং সিস্টেম, আর উইন্ডোজ 10, 11 হচ্ছে নতুন অপারেটিং সিস্টেম। এর মাঝখানে উইন্ডোজ 8 ছিল, তবে সেটা সাস্টেনেবল না, সেটা বেশি দিন চলে নাই। কেন চলে নাই বলেন তো? আইডিয়া কোনো? কেউ ইউজ করছে উইন্ডোজ 8? আচ্ছা, উইন্ডোজ 7 অপারেট করাটা ইজি, উইন্ডোজ 10ও অপারেট করাটা ইজি, কিন্তু উইন্ডোজ 8 ছিল এমন একটা ঝামেলা যেটা হচ্ছে অপারেট করতে গেলে অনেকেরই ঝামেলা মনে হতো। ধরুন হচ্ছে আমরা সফটওয়্যার কোথায় সফটওয়্যারে আছে বা হচ্ছে টাস্ক বার, প্রত্যেকটা জিনিস আমার নিজের কাছে ঝামেলা মনে হতো, ঠিক আছে? মানে ইজি জিনিসটা নাই সেখানে, এই জন্য এটা মানুষের তেমন একটা পছন্দ হয় না, বেশি দিন চলতে পারে নাই উইন্ডোজ। এখন আপনি জাস্ট উইন্ডোজ বলেন, মানুষের মুখে একটাই কথা, উইন্ডোজ 7 অথবা 10। 7-10 কেন? কারণ দুইটাই অপারেট করে ইজি। আচ্ছা, তারপরেও 7-এর থেকে মানুষ 10-এ বেশি ইউজ করতে 10 বেশি ইউজ করতেছে। কেন ইউজ করে? কারণ হচ্ছে এটার সিকিউরিটি। উইন্ডোজ 7 যখন আমরা ইউজ করতাম, আমাদের অবশ্যই তখন অ্যান্টিভাইরাস লাগতো। আমরা অ্যান্টিভাইরাস ডাউনলোড করতাম বা কিনে আনতাম। এখন ডাউনলোড যেটাই করে না বা সিডি কিনে আন না কেন, সেগুলো কিন্তু কাজের না। কারণ আপনার 40-50 টাকার অ্যান্টিভাইরাসের সিডি দিয়ে আপনার কিচ্ছু হবে না, প্রত্যেকটা হচ্ছে ক্র্যাক ভার্সন। সেটা আপনাকে কোনো বড় সড়ো ভাইরাসের হাত থেকে বাঁচাবে না, জাস্ট ছোটো 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 ম্যালেসিয়াসগুলো যেগুলো আছে ওগুলোর থেকে বাঁচাবে। এখন ওগুলো আপনার এমনি তো নিজেরাই স্ক্যান করে নিতে পারি। এই জন্য উইন্ডোজ 10 আমরা ম্যাক্সিমাম মানুষ এই জন্য ইউজ করি, কারণ উইন্ডোজ 10 অপারেট করা আরও ইজি। উইন্ডোজ 10-এর সেটিং এখন দেখলে মনে হয় যে অ্যান্ড্রয়েডের সেটিংয়ের মতো। আর উইন্ডোজ 11 তো আরও ইজি, ওটার সেটিং আরও পুরো অ্যান্ড্রয়েডের মতো করে দিছে। তাছাড়া হচ্ছে উইন্ডোজ 10 যখন আপনি ইউজ করবেন, সেখানে আপনার অ্যান্টিভাইরাস ইউজ করা লাগবে না, ঠিক আছে? যদি আপনারা ছোটোখাটো ভাইরাস ডিলিট করতে চান, অ্যান্টিভাইরাসের কোনো দরকার নেই, কারণ সেখানে উইন্ডোজ 10-এ ডিফেন্ডার দেওয়া আছে, উইন্ডোজ ডিফেন্ডার। যখন আপনি একটা উইন্ডোজ ডিফেন্ডার ইউজ করবেন, যত ম্যালেশিয়াস আছে বা ট্রোজেন আছে, এরপরে হচ্ছে ছোটো ছোটো ভাইরাস যা আছে, ইনফ্যাক্ট আমরা যে ক্র্যাক করা ফাইলগুলো ইউজ করি, প্যাচ ফাইলগুলো, সেই প্যাচ ফাইলগুলো কিন্তু এক একটা ভাইরাস, এবং সেই ফাইলগুলো উইন্ডোজ 10-এর হাত থেকে রক্ষা পায় না। জাস্ট আপনি পিছিয়ে নেবেন আর সাথে সাথে তারা সেটা ভাইরাস আকারে ধরে ডিলিট করে দেবে, আপনার কাছ থেকে অনুমতিও চাইবে না। সেটা তারা হচ্ছে একটা ট্র্যাশ নিয়ে রাখবে, দেন আপনি সেখান থেকে চাইলে অনুমতি দিয়ে সেটাকে আবার ফিরে আনতে পারেন। তো উইন্ডোজ 10 মোটামুটি সিকিউর। এরপর আসেন হচ্ছে উইন্ডোজ 10-এর যে ব্রাউজারগুলো আছে, যেমন উইন্ডোজ 7-এ আমরা পাচ্ছি, দেখেন এখানে এডস, এটা হচ্ছে এক্সপ্লোরার। উইন্ডোজ 7-এ আছে ওই ইন্টারনেট এক্সপ্লোরার। এটা ইউজ করতে গেলে আপনার এটার ইন্টারফেস সুন্দর না, এরপরে হচ্ছে এটা ইন্টারনেট স্পিড ভালো না। আর উইন্ডোজ 10 ইউজ করেন, দেখবেন সাথে সাথে আপনাকে দিচ্ছে এডস, মাইক্রোসফট এডস। সেই মাইক্রোসফট এডসের কাজ কি? আমরা ফায়ারফক্স, তারপর হচ্ছে গুগল ক্রোম, এগুলো ইউজ করি, ঠিক এইগুলোর মতোই শক্তিশালী একটা আপনি ব্রাউজার ধরতে পারেন মাইক্রোসফট এডসকে, যেটা অনেকটা আমরা দেখব যে গুগল ক্রোমের একটা কপি। এখন অনেকে মনে করে মাইক্রোসফট আর গুগল একই কোম্পানির না, আলাদা। আচ্ছা, মাইক্রোসফট কোন কোম্পানির? নিজেই একটা কোম্পানি। নিজেই একটা কোম্পানি। আর গুগল? সেটাও একটা কোম্পানি। আচ্ছা, এখন দুইটার মালিক দুইজন। মাইক্রোসফটের মালিককে? বিল গেটস। আর গুগলের মালিককে? আচ্ছা, এখন দেখেন দুইটার মালিক দুইজন, তবে আমরা এখন গুগল কী জিনিস সেটা একটা ব্যাপার। যেহেতু আমরা বেসিক কম্পিউটার শিখতেছি, গুগল কী জিনিস? সার্চ ইঞ্জিন। আর কি? গুগল একটা সার্চ ইঞ্জিন। ওকে, এখন এই গুগলের মতো আরও অনেক সার্চ ইঞ্জিন আছে, ইয়াহু আছে, বিং, তারপরে হচ্ছে আপনার ইয়ান্ডেক্স, এরপরে হচ্ছে ডাক গো, এরকম আরও অনেক অনেক সার্চ ইঞ্জিন আছে। তো গুগল এতটা জনপ্রিয় কেন হলো? কারণ গুগল শুরু থেকেই চলে আসতেছে, প্লাস মানুষ গুগল তার মার্কেটটা ধরে ফেলছে। এখন আমরা সবাই ট্রাস্টেড হিসেবে গুগলে যাই, প্লাস অন্যান্য ওয়েবসাইটে, অন্যান্য সার্চ ইঞ্জিনের তুলনায় গুগলটাও কিন্তু সিকিউর। গুগল সিকিউর। তারপরে হচ্ছে আপনার মাইক্রোসফট। এখন মাইক্রোসফট এত বড় কোম্পানি, সে কি চাইলে পারে না নিজের একটা সার্চ ইঞ্জিন খুলতে? পারে। সে কি খুলছে? খুলে নাই। বিং। বিং হচ্ছে মাইক্রোসফটের। হ্যাঁ, এখন বিং আমরা কেন ইউজ করি না? দেখবেন আপনি যখন গুগল ক্রোম ইনস্টল করতেছেন, সেটার প্রথম সার্চ ইঞ্জিন থাকে বিং, গুগল ক্রোমে।
বা মাইক্রোসফট এডস। গুগল ক্রোমে এখন মূলত গুগলটাই দিয়ে দিচ্ছে, ফার্স্টের দিকে বিং ছিল, এখন গুগলটাই ডিফল্ট থাকে। আর আপনি মাইক্রোসফট এডসে যান, সেটা বাই ডিফল্ট বিং থাকবে, সেটাকে আমরা চেঞ্জ করে গুগল দিয়ে দিই সার্চ ইঞ্জিনটা। এখন বিংটা মূলত বিং একটু একটু কম চলতেছে, এই কারণে গুগলটা তার মার্কেট ধরছে, তবে বিংয়েও কিন্তু অনেক মানুষ সার্চ করে। তবে এখন আমরা গুগলে পরিচিত, গুগলে সব রিসোর্স পাই, এই জন্য আমরা ঝামেলা এড়াতে চাই যে অন্য কোথাও গিয়ে খুঁজবো না। বাংলাদেশেও সার্চ ইঞ্জিন আছে, জানেন? পিপিলিকা, যেমন দেখছেন। আচ্ছা, তো বাংলাদেশেরও সার্চ ইঞ্জিন আছে, তবে আমরা সেটা কিন্তু ইউজ করি না। এবার আসেন, তো সার্চ ইঞ্জিনের কাজ কি? সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে আমরা যে কোনো একটা কিওয়ার্ড বা একটা কিছু লিখে সার্চ করি, সার্চ করলে সেই সার্চ ইঞ্জিন সেটাকে খুঁজে দেয় আমাদেরকে। যেমন আমরা গুগলে গিয়ে সার্চ করলাম মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট অফিস, যখন সার্চ করবো তখন তারা আমাকে দেবো মাইক্রোসফট অফিসের যে অফিস প্রোগ্রামের যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটাকে আমাকে এনে দিবে বা সেই সফটওয়্যারের লিঙ্ক দিবে। এখন এটা কীভাবে হচ্ছে? প্রত্যেকটা ওয়েবসাইট আবার গুগলের যে সার্চ ইঞ্জিন আছে সেখানে রেজিস্টার হয়ে তাদের যে কিওয়ার্ডগুলো আছে সেখানে দিচ্ছে। প্লাস হচ্ছে, তো আমরা আর প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু গুগলের সাথে আপনার লিঙ্ক কানেক্টেড থাকতেছে। এখন তারা চাইলেই কিন্তু বিংয়ের সাথে কানেক্টেড হতে পারে, কিন্তু হচ্ছে না, কারণ তারাও জানতেছে যে গুগল জনপ্রিয়, আমি যদি গুগলে যাই আমাকে মানুষজন বেশি সার্চ করবে। এবার আসলে হচ্ছে সার্চ ইঞ্জিন হচ্ছে সার্চ করার জন্য, এই সার্চ ইঞ্জিনটাকে ব্যবহার করার জন্য আমাদের আবার লাগবে একটা সফটওয়্যার, ঠিক আছে? এটা হইতে পারে মাইক্রোসফট এডস, হইতে পারে হচ্ছে গুগল ক্রোম, হইতে পারে ফায়ারফক্স। এই জিনিসগুলোকে বলা হয় এক একটা সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো কী কাজ করে? এই সফটওয়্যারগুলো আমাদেরকে সার্চ ইঞ্জিন পর্যন্ত নিয়ে যায়। যেমন আমি যদি এখন এই জায়গায় ফায়ারফক্সে ক্লিক করি, একটা সফটওয়্যারে ক্লিক করলাম এবং সে আমাকে একটা ইন্টারফেসে নিয়ে দিল। এখানে দেখেন সার্চ অর এন্টার, এই জায়গায় কী লেখা আছে? সার্চ। এখন এটা হচ্ছে পশুকাজ.com, এটা বাই ডিফল্ট এমন একটা হয়ে আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ফায়ারফক্স আগে বাই ডিফল্ট দিত আমাদেরকে গুগল, এখন সে কী করতেছে? বাই ডিফল্ট এটা দিচ্ছে। এখন আমরা এখান থেকে গুগলে যাব, গুগলে যাওয়ার জন্য আমাকে কী করতে হবে? এটা এডিট করে সার্চ ইঞ্জিনটাকে গুগলে পরিণত করতে হবে। এর জন্য আমরা যেটা করতে পারি, এই 3 ডট মেনুতে যাব, এখান থেকে যাব হচ্ছে সেটিংয়ে গিয়ে আমরা এই সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলে দেখবেন সার্চ বার লেখা আছে এই যে ডিফল্ট সার্চ ইঞ্জিন। এখন এটা তো আমরা ফায়ারফক্সে আছি, ফায়ারফক্সে এরকম আসতেছে ইজি। আমরা ডিফল্ট সার্চ ইঞ্জিনে ক্লিক করলাম, সেখান থেকে গুগল সিলেক্ট করলাম, কাজ শেষ। এবার এইখান থেকে প্লাস আইকনে নতুন একটা ট্যাব খুলবে, এটাকে বলা ট্যাব। নতুন ট্যাব খুললাম, দেখেন এখানে এবার আসতেছে কি? সার্চ উইথ গুগল। আর এটাকে কিন্তু ছিল না, এখন দেখেন সার্চ উইথ গুগল। আমি এটা কেটে দিচ্ছি, আবার যাই সার্চ উইথ গুগল। এখন আর পশুকাজ নাই, আমরা ডিফল্ট ইঞ্জিনটা সার্চ ইঞ্জিনটাকে চেঞ্জ করে ফেলছি। এখন আবার এটা চলে আসছে, আবার দেখি তো, সেটিং সার্চ গুগল, তারপরেও ওটা চলে আসছে। আচ্ছা, কারণ কি বলেন তো? আচ্ছা, এই জায়গায় সেটিংসে আমাদের আরও কিছু দেখতে হবে। ধরেন দেখি আমরা, আচ্ছা আমি যদি নতুন ট্যাবে যাই, ট্যাবে আবার গুগল আসতেছে, কিন্তু হোমে আসলে হোমে গুগল আসতেছে না। আচ্ছা, আমরা এদিকে আসি, এবার দেখি এটা হচ্ছে সার্চ বারে ট্যাবটা, এটা এদিক থেকে চেঞ্জ করা যায় কিনা দেখি। আচ্ছা, এই জায়গায় এতগুলো সার্চ ইঞ্জিন আছে, আমরা চাইলে এগুলোকে ক্লিক করতে পারি। একটা ক্লিক করলাম বা এটা, আচ্ছা রিমুভ, ধরেন আমরা এখান থেকে amazon.com রিমুভ করে দিলাম, এই সার্চ ইঞ্জিন দরকার নাই। বিং রিমুভ করে দিলাম, ডাকডাকগো সব রিমুভ করে দিলাম, এগুলো আমাদের দরকার নাই সার্চ ইঞ্জিন। এরপর আসলে হচ্ছে ফাইন্ড মোর সার্চ ইঞ্জিন, আমাদের আরও সার্চ ইঞ্জিন দরকারই নেই, আমরা গুগল নিয়েই খুশি। তো আমরা কিন্তু সব অন্য সার্চ ইঞ্জিন ডিলিট করে দিছি। এরপর হচ্ছে চেঞ্জ সেটিং ফর আদার অ্যাড্রেস বার, ক্লিক করলেন, এখানে আরও কিছু অপশন আসবে অ্যাড্রেস বারের, ঠিক আছে? তো এগুলো আমাদের এই মুহূর্তে দরকার নাই, আপাতত আমরা যতটুকু করলাম। আচ্ছা, এবার আসেন হোমে ক্লিক করলাম। হোমে আসার পর দেখেন হোম পেজ অ্যান্ড নিউ উইন্ডোজে এখানে একটা সার্চ ইঞ্জিন দেওয়া আছে, সেটা কি? পশুকাজ। এই জন্য আমাদের হোমে কিন্তু গুগল চেঞ্জ হয় নাই, গুগল চেঞ্জ হয়েছে কই? ট্যাবে গুগল অ্যাড হয়েছে, কিন্তু হোমে হয় নাই। কারণ কি? আমরা এই হোমের থেকে চেঞ্জ করি নাই, হোম থেকে আমরা কাস্টম ইউআরএল দিলে কাস্টম হবে। আর যদি দিই ফায়ারফক্স
এখন দেখেন হোমে সে আগেরটা চলে আসছে, এখন আর ঝামেলা নেই। এখন আমরা যেখানে যাই না কেন আমাদের একই ইন্টারফেস দেখাবে এবং সব গুগল থাকবে। একই রকমভাবে আমরা গুগল ক্রমে যেতে পারি। গুগল ক্রমে গেলেন, এখানে বলতেছে আমি কী হিসাবে ইউজ করবো, আমি আপাতত গেস্ট মোড দিলাম, গেস্ট মোডে ইউজ করব। আচ্ছা, এখন আসেন আমাকে বলতেছে যে আমি এই ব্রাউজার ডিফল্ট করবো কিনা, আপাতত এগুলো স্কিপ করি আমি। ওকে, এখন দেখেন সার্চ গুগল অর টাইপ ইউআরএল, এটা সার্চ উইথ গুগল দেওয়া আছে, ঠিক আছে। এটা বাই ডিফল্ট হতে পারে বা আগে কেউ ইউজ করছে সেও দিতে পারে, তবে চেঞ্জ করার সিস্টেম একই। 3 ডট মেনু, এখান থেকে সেটিং, এখান থেকে সার্চ ইঞ্জিন কী দেওয়া আছে, গুগল। অন্য কিছু থাকলে সেটাকে আমরা গুগল করে নিব। মোর সার্চ ইঞ্জিন ক্লিক করলেন, আরও আসলো। এখান থেকে দেখেন আমাদের কিছু যদি ডিলিট করতে মন চায়, বিং ক্লিক করলাম, ডিলিট। বিং এর আমার দরকার নাই, ইয়াহু দরকার নাই। ডাকগো একটা সার্চ ইঞ্জিন, তারপরে এই যে একটা সার্চ ইঞ্জিন, তো এগুলো আমার দরকার নাই, একদমই ডিলিট করে দিলাম, কোনো সমস্যা নাই। থাকলে সমস্যা বলতে না, সমস্যা না, কারণ আমরা তো ডিফল্ট একটা দিয়ে রাখছি, তো এগুলো থাকলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এই হচ্ছে এখন এই যে আমরা ইয়াগুলো, এই সফটওয়্যারটা, এই সফটওয়্যারের নাম কি বলেন তো? গুগল ক্রম ছিল, ফায়ারফক্স ছিল, তবে এই ধরনের সফটওয়্যারগুলোকে বলা হয় ব্রাউজার। কি বলে? ব্রাউজার, যেটার মধ্যে আমরা ইন্টারনেট ব্রাউজ করি। এবার এই ধরনের সফটওয়্যার কিন্তু আপনি কম্পিউটারে কিনলেন সাথে সাথে পাবেন না, এটাকে আপনি আবার ডাউনলোড করতে হবে। সেটা ডাউনলোড করবেন কই থেকে? আরেকটা ব্রাউজার থেকে। এখন আপনার কাছে তো ব্রাউজার নাই, তাহলে আপনি আরেকটা ব্রাউজার কই পাবেন? এই জন্যই তো আমাদেরকে এইরকম একটা ডিফল্ট ব্রাউজার দিয়ে দিছে, যেটা অনেক স্লো কাজ করবে, তবে কাজ করবে। এটা আমাদের ডিফল্ট দিয়ে দিচ্ছে। এটাকে আমরা এবার কি করব, এটার মধ্যে গিয়ে আমরা সার্চ করে আমাদের যে ব্রাউজার লাগবে সেটা ডাউনলোড করব, ডাউনলোড করে ইনস্টল করে সেটাকে আমরা ইউজ করব। এখন যদি আমাদেরকে বাই ডিফল্ট এটা না দিত, তাহলে আমরা কই পাইতাম? তাহলে আমরা সিডি কিনে ইনস্টল করতে হইতো আমাদের, তাছাড়া কোনো ওয়ে ছিল না। এই জন্য বাই ডিফল্ট একটা দিয়ে দেয়। আচ্ছা, এখন ব্রাউজার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ব্রাউজারে যখন আমরা কোনো কিছু সার্চ করি সেটাকে বলা হয় ব্রাউজিং, ইন্টারনেট ব্রাউজিং। এবার আসুন হচ্ছে আমরা আমাদের বেসিক কম্পিউটার বা ডাটা এন্ট্রি কোর্স যেটা আছে, মূলত এটা একটা বেসিক কম্পিউটার কোর্স। এখন আমরা ডাটা এন্ট্রি কেন বলতেছি? কারণ এই কোর্স করার পর আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন, তাই না? আচ্ছা, ডাটা এন্ট্রি কাজটা কী এবং কীভাবে করে, কারো আইডিয়া আছে? বলেন। ডাটা কালেকশন, আর কি? এন্ট্রি করা। আচ্ছা, ডাটা এন্ট্রি হয়ে গেল, ডাটা এন্ট্রি। আচ্ছা, এখন ডাটা এন্ট্রির কাজটা অনেকগুলো সফটওয়্যার দিয়ে করা লাগে। যেমন আমাদের মাইক্রোসফট অফিস প্রোগ্রামে আমাদের অনেকগুলো সফটওয়্যার দেয়। তার মধ্যে একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যেটা দিয়ে আমরা কি করি, লেখালেখি কাজ করি। আচ্ছা, এই যে আমরা বই পড়ি সেগুলো কী দিয়ে লিখে? মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে লিখে। তারপরে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে লেখালেখি, প্রেজেন্টেশন, সিভি তৈরি। প্রেজেন্টেশন বলতে আবার পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন না, আমাদের স্কুলে যে আমরা হার্ড কপি দেই এগুলা। তারপরে হচ্ছে এই ধরনের লেখালেখির কাজে আমরা ইউজ করি মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড লেখালেখি ছাড়াও আরেকটা কাজে ব্যবহার হয়, কে বলতে পারবেন? এনভেলপ ডিজাইন। আমরা যে চিঠির খাম, এই চিঠির খামও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা যায়। আচ্ছা, তারপরে সিভি তৈরি করি আমরা। সিভি আমরা নর্মালি দোকানে গেলে 30 টাকাতে একটা সিভি আনি না, একদম সাদা, আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তার নিচে একটা হাইলাইটার দিয়ে নীল কালার দেওয়া, একদম সিম্পল। আমরা চাইলে কিন্তু মডার্ন একটা সিভিও, গ্রাফিক্যাল একটা সিভিও মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করতে পারি। এবার আসেন তারপরে আমাদের সফটওয়্যার মাইক্রোসফট এক্সেলের কাজ কি? হিসাব নিকাশের কাজ। হ্যাঁ, এক্সেল দিয়ে আমরা যোগ, গুণ, ভাগ, বিয়োগ, তারপরে হচ্ছে কিছু শর্ত রাখতে পারি এক্সেলে, যে যদি এটা এত হয়, দেন ভ্যালু হয় 10, দেন এটার সাথে এটা গুণ হবে, ঠিক আছে, বা এই ঘরে যাই আসুক না কেন সেটা গুণ হয়ে বা পার্সেন্টেজ হবে, এরকম একটা ভ্যালু দিতে পারি। তাছাড়া আমরা বলতে পারি যে আমাদের এই ঘরটাতে যদি কেউ লেখে অ্যাডমিশন, তাহলে সাথে সাথে সেই ঘরটার রং সবুজ হয়ে যাবে। যদি কেউ লেখে এই ঘরটাতে ক্যান্সেল, সাথে সাথে সেই ঘরের রং হয়ে যাবে কি? লাল। আমরা চাইলে এরকম কন্ডিশনও জুড়ে দিতে পারি সেখানে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ কি? স্লাইড তৈরি করা।
যেটা দিয়ে আমরা প্রেজেন্টেশন করি। এবং সেই স্লাইডটা অনেক রকম স্লাইডই আছে, সেখানে কিছু অ্যানিমেশন দেওয়া হয়, তারপরে হচ্ছে কিছু ডিজাইন এলিমেন্ট অ্যাড করা হয়। আমরা চাইলে স্লাইডে একটা ভিডিও অ্যাড করতে পারি, যেমন আপনারা ভর্তি হওয়ার সময় দেখছেন আমাদের স্লাইডগুলোর পিছনে একটা ভিডিও চলতেছিল। তারপরে অপশন হচ্ছে মাইক্রোসফট এক্সেস। এটার কাজ কি? ডেটাবেজ বা ডেটা এন্ট্রির জন্য এটা মূলত সবচেয়ে বেশি ইউজ করা হয়, এক্সেস। এখন এই ডেটাবেজ তৈরির জন্য আপনার অবশ্যই বাকিগুলোর কিন্তু জানা উচিত। কেন জানা উচিত? কারণ শুধুমাত্র যে এক্সেস দিয়ে ডেটা এন্ট্রির কাজ করে তা না। যেমন আমার একটা ফ্রেন্ড ডেটা এন্ট্রির কাজ করে, তো তার কাজ হচ্ছে 100-200 বছর আগে যারা মারা গেছে তাদের যে ডেথ সার্টিফিকেট আছে সেটার থেকে ডাটাগুলো কালেক্ট করে একটা ডেটাবেজে রাখা, ঠিক আছে? এখন তাকে ডেটা দিল, সে সেখান থেকে দেখে যে এই লোকটার নাম কি, নামটা লিখে। এরপরে হচ্ছে এই লোকের কবে জন্ম হয়েছে, কবে মৃত্যু হইলো, এবং জাস্ট এই 3টে ইনফরমেশন সে তুলতেছে। কোথায় তুলতেছে? একটা ডেটাবেজে তুলতেছে। এখন তার এই ইনফরমেশনগুলো ডেটাবেজে তোলার জন্য প্রয়োজন কি? টাইপিং স্পিড, তাড়াতাড়ি করার জন্য। আর এই জন্য সে কী দিয়ে শিখছে? এটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে টাইপিং স্পিড শিখছে। সে যখন লেখালেখি করতেছিল তখন তার টাইপিং স্পিড বেড়ে গেছে। যেমন হচ্ছে আমি কিন্তু আগে বাংলা লিখতে পারতাম না, বা বাংলা কিবোর্ড ইউজ করতে হতো আমার। বাংলা কিবোর্ড ইউজ করতাম, ধরুন আমার ল্যাপটপের কিবোর্ড ঠিক আছে, তাও আমার একটা বাংলা কিবোর্ড কিনতে হবে। সেটা দেখে আমি টাইপ করতাম, বাংলা টাইপ করতাম, তাও হচ্ছে প্রত্যেকটা অক্ষর খুঁজে টাইপ করতাম। আর এখন কি করি? এখন হচ্ছে বাংলা কিবোর্ড লাগে না, ইনফ্যাক্ট আমার কিবোর্ডে বাংলা নাই। আর এখনও খোঁজা লাগে, কারণ আমি তো ওইভাবে অভ্যাস করি না। তারপরেও কিন্তু আমি বাংলা না দেখে টাইপ করতে পারতেছি। কেন? কারণ আমি এটা প্র্যাকটিস করছি। তো যখন আপনি মাইক্রোসফট ওয়ার্ড প্র্যাকটিস করবেন তখন আপনার এটা প্র্যাকটিস হয়ে যাবে। এবার আসুন হচ্ছে আমরা ডাটা এন্ট্রির জন্য আরও কী কী কাজ করতে পারি। ধরেন আপনারা এই কোর্সের সাথে ফ্রিল্যান্সিং ছিল, তো এই কোর্স করে আমরা ফ্রিল্যান্সিং মূলত করবে কীভাবে? ধরেন আমরা টাইপিং করতে গেলে এক পেজ টাইপিংয়ের জন্য দোকানে কত টাকা নেয়? 30-40 টাকা নেয়। সেম টাইপিংটা আপনি ফাইবারের জন্য করেন, দেখেন কত টাকা নেয়। বা হচ্ছে আপনি পিডিএফ মেক করেন, বা আপনি একটা পেজের লিখা এডিট করে দেন। তো যদি আমরা ফাইবারে করি মিনিমাম চার্জ হচ্ছে $5। তো আমরা যদি বলি যে 5টা পেজ টাইপ করে দিব $5 জন্য, তাহলে আমরা পার পেজ পাচ্ছি $1 করে, মানে হচ্ছে 80 টাকা বা 84 টাকা করে পাচ্ছি। আবার যদি বলি আমরা 2টা পেজ $5 টাইপ করে দিব, তাহলে আমরা পাচ্ছি এক একটা পেজের জন্য প্রায় 250 টাকা করে, ঠিক আছে? $5 তো আমাদের দিবে, এখন সেটা হচ্ছে ফাইবার চার্জ করবে $1 সেখান থেকে, তো আমরা পাচ্ছি $4। আচ্ছা, তো এইভাবে দেন আপনি বললেন যে একটা ওয়ার্ডকে আপনি পিডিএফে সেভ করে দিবেন। সে আপনাকে একটা ওয়ার্ড ফাইল দেবে, সেটাকে আপনি পিডিএফ করবেন, বা সে আপনাকে একটা এক্সেল ফাইল দিবে, সেটাকে আপনি ওয়ার্ড ফাইলে কনভার্ট করে দেবেন। পসিবল? এটা এক্সেলে আছে এটা অপশনটা, অনেকেই জানে না। সে আপনাকে দিয়ে করাবে, দেন হচ্ছে সে আপনাকে দিয়ে টাইপিংয়ের কাজ করাবে, বা বলবে যে আমার একটা পেজ আছে, পেজটাতে নর্মালি লেখা, এটাতে আপনি বইয়ের মতো করে দেন, কলাম ওয়াইজ করে দেন, ঠিক আছে? সেটা আমরা কলাম ওয়াইজ করলাম লেখাগুলোকে। তো এই ব্যাপারগুলোর জন্য আমরা মূলত এই বেসিক কম্পিউটার প্লাস হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেস এই দুটো শিখতেছি, ঠিক আছে? এখন সফটওয়্যারটা আমরা পাবো কই? সফটওয়্যারটা বিভিন্ন জায়গা থেকে পাইতে পারি, গুগলে। এখন ম্যাক্সিমাম সফটওয়্যারে কী হয়, আমরা ডাউনলোড করার পর ইনস্টল করি, 2 দিন ইউজ করি, দেন সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, বা আমাদের ট্রায়াল পিরিয়ড দেয়, শেষ হয়ে যায়, তখন বলে এটাকে সাবস্ক্রিপশন করতে, বছরে টাকা দাও, মাসে টাকা দাও, সে চলবে। তো আমরা কি করব? আমরা হচ্ছে একটা ক্র্যাক ভার্সন ইউজ করব, বা প্রিঅ্যাক্টিভেটেড ভার্সন ইউজ করব। এখন ক্র্যাক আর প্রিঅ্যাক্টিভেটেড ভার্সনের মধ্যে পার্থক্য কি বলেন তো? আইডিয়া নেই? ক্র্যাক আমাদের করে নিতে হয়, প্রিঅ্যাক্টিভেটেড ভার্সনে ক্র্যাক করা থাকে, ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ইউজ করবেন, ঠিক আছে? এখন আমরা ক্র্যাক ভার্সন চাইলে হাজার পাবো, গুগলে সার্চ করেন, সব ক্র্যাক ভার্সন আসবে, যেটা আপনার ক্র্যাক করে নিতে হবে। তো আমরা কি করব? আমরাও একটা ক্র্যাক ভার্সন বা প্রিঅ্যাক্টিভেশন ভার্সন ইউজ করব, সেটা ডাউনলোড করব, ইনস্টল করব। এটার জন্য আমাদের আলাদা ভিডিও আছে, আমরা চাইলে গুগল থেকে ইউটিউব থেকে দেখে নিতে পারি, বা আপনারা চাইলে অফিস থেকে সফটওয়্যারগুলো নিয়ে যেতে পারেন এসে, ঠিক আছে? তাছাড়া আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হবে, সেখানে একটা ভিডিও দিয়ে দেওয়া হবে কীভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ক্র্যাক করবেন। এবার আসেন হচ্ছে আমরা শুরু করি। তো সফটওয়্যারটা আমার এখানে ইনস্টল করা আছে। উইন্ডোজ 7 যদি ইউজ করি, আমরা আপডেটেড সফটওয়্যার ইউজ করতে পারবো না। উইন্ডোজ 7-এ আমরা হয়তো 2013 পর্যন্ত ইউজ করতে পারবো, 13 পর থেকে উইন্ডোজ 10 রিকোয়ারমেন্ট আছে। জি জি
যে গ্রুপ আছে না, গ্রুপ করতে হবে, ক্লাস শেষে গ্রুপ করব আমরা। জি আচ্ছা, তো আমরা উইন্ডোজ 7 ইউজ করলে আপডেটেড সফটওয়্যার পাবো না, তো সবাই ট্রাই করবো উইন্ডোজ 10 ইউজ করার জন্য। এখন ধরেন আমি আমার পিসিতে সেই সফটওয়্যারটা ইনস্টল করেছি, এবার আমি এখানে রাইট ক্লিক করব, নিউতে ক্লিক করব, এখান থেকে পাবো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। পেজটাতে আমরা লিখব, লেখার জন্য আমি এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করলে দেখেন আমাকে এডিট করতে দিচ্ছে, বা আমি নর্মালি ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, রিনেম। আমাদের যে ডকুমেন্টের আমরা নাম দিতে পারি, আমরা দিলাম ফার্স্ট ক্লাস, বাইরে ক্লিক করেন, এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন এই ডকুমেন্টে যখন ডাবল ক্লিক করবেন ডকুমেন্টটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি এটা বড় করতেছি, দেখেন এখানে 3টা অপশন আছে, মাইনাস, মিনিমাইজ, এটাকে বলা হচ্ছে মিনিমাইজ। ক্লিক করলে এটা এখানে চলে আসবে, এটাকে বলা হয় বলুন তো টাস্ক বার। এই নিচের বারটাকে বলা হয় টাস্ক বার। যখন আমরা কোনো কিছু মিনিমাইজ করি সেটা টাস্ক বারে চলে আসে, আবার টাস্ক বারে ক্লিক করলে সেটা বড় হচ্ছে। এটা হচ্ছে আপনার এখানে ক্লিক করলে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি বা ফুল করতে পারি, যার ক্লিক করলে আমাদের ফুল স্ক্রিন করতে পারি বা ম্যাক্সিমাইজ করতে পারি। আর ক্রস ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, এখান থেকে কেটে যাবে বা আমাদের এই সফটওয়্যারটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, আর এই যে এখানে উইন্ডোজ বাটন দেওয়া আছে এটাকে বলা হচ্ছে স্টার্ট মেনু। ক্লিক করলে আপনার এখানে সফটওয়্যারগুলো আসবে, যদি সব না আসে অল প্রোগ্রামে ক্লিক করতে হবে, সব চলে আসবে। আচ্ছা, এবার আসেন আমাদের ইন্টারফেসটা দেখি। এখানে যখন আমরা আসতেছি একটা কার্সর আপ ডাউন করতেছে, এখানে বলতেছে আমাদের লেখার জন্য, তো আমরা এখানে লিখতেছি আচ্ছা, দেন আমি লেখাটাকে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে মার্ক করতেছি, বা আপনি এক কাজ করতে পারেন, এখনও তো আমি অল্প একটু লেখা, আমি চাচ্ছি সবগুলো মার্ক করতে, তো আমি চাইলে কন্ট্রোল ধরে রেখে এতে প্রেস করতে পারি, সব মার্ক হবে। কিন্তু যদি আমি বলি যে সব মার্ক করবো না, আমি অল্প একটু অংশ মার্ক করব, তখন ক্লিক করে সেই অংশটুকুতে এভাবে মার্ক করে মাউস ছেড়ে দিতে হবে। আচ্ছা, তো আমি এটা মার্ক করলাম এবং আমি চাচ্ছি লেখার সাইজটা বড় করতে, তো এটাকে আমি লেখার সাইজ বড় করে দিলাম। এখন লেখাটা যখন আমরা লিখলাম, একটা জিনিস খেয়াল করবেন, ফার্স্ট এসটিটা উপরে চলে গেছে। কেন চলে গেছে? পুরাতন ভার্সনে যাবে না, পুরাতন ভার্সনে নর্মালি এসটি লেখা থাকবে, সেটা হচ্ছে এরকম, নর্মালি এসটি লেখা থাকবে। ধরেন আপনি পুরাতন ভার্সনে আছেন এবং নর্মালি এসটি লেখা আছে, এবার আমরা লিখলাম হাই দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। আচ্ছা, আমি এখানে একটা এস বাড়াই দিচ্ছি, দেখেন লাল দাগ আসছে, তাহলে বলতেছে এখানে আমার মিস্টেক আছে কোনো। ওকে, তাহলে আমি চেক করে দেখলাম হ্যাঁ এখানে একটা মিস্টেক আছে, একটা এস বেশি হয়েছে, ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার এখানে আমি আমার নাম লিখতেছি এবং আমি শিওর আমার নামে বানান ঠিক আছে, কিন্তু দেখেন সে বলতেছে মিস্টেক আছে। এবার আপনি এখানে যত চেঞ্জই করেন না কোনো, এই মিস্টেক আর যাবে না, ঠিক আছে? তো যখন কারো নাম লিখতেছি তখন সেটা যদি লাল লাইন আসে, বুঝে নেবেন সেটা সেই ওয়ার্ডটা সম্পূর্ণ ইংলিশে নাই, বা এরকম কোনো ওয়ার্ড ইংলিশে নাই, এই জন্য তারা ধরতে পারতেছে না যে এরকম ওয়ার্ড ইংলিশে নাই, তার মানে এখানে ভুল আছে, তবে আমরা কিন্তু ঠিকই লিখছি। আচ্ছা, এবার আমরা চলে দেখেন জাস্ট এভাবে লিখলাম, মার্ক করলাম। মার্ক করার পর ফার্স্টে হচ্ছে বড় এ ছোট এ, বড় এতে ক্লিক করলে লেখা বড় হবে, ছোটো এতে ক্লিক করলে লেখা ছোট হবে। এটা হচ্ছে দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, বড় করতেছি চেঞ্জ হচ্ছে, ছোট করতেছি চেঞ্জ হচ্ছে, বা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এরপরে ক্যালিব্রি বডি লেখা আছে, এটা হচ্ছে বাই ডিফল্ট থাকে, এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। এটাতে আমরা যখন ক্লিক করব আমাকে কিছু ফন্টের অপশন দেবে, যেমন এই লেখাটা দেখেন কেমন, আমি এখানে আসি লেখার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়েছে, লেখাই চেঞ্জ হয় নাই। আচ্ছা, এটা আমাদের এখানে নাই, এই ফন্টটা ইনস্টল করা নাই, আসতেছে না। আচ্ছা, আমরা এটাতে আসি, এজেন্সি দেখেন লেখার ফন্ট চেঞ্জ হয়ে গেছে, তারপরে হচ্ছে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এক একটা রকম স্টাইলের লেখা, তো এখান থেকে আমরা লেখার ফন্ট চেঞ্জ করতে পারতেছি। তো আমি এই মুহূর্তে এরিয়াল ক্যালিব্রি রাখতেছি, নর্মালটা রাখতেছি। এরপরে এখানে দেখেন বিতে হয় বোল্ড, যখনই আপনি ক্লিক করবেন লেখাটা বোল্ড হবে, মোটা হবে, আবার যখন ক্লিক করবেন লেখাটা অফ হয়ে যাবে। ধরেন এটা মার্ক করার নাই, এখানে ক্লিক করা, বিতে ক্লিক করেন, বোল্ড হয়েছে, হয় নাই, কিছু একটা লিখতেছি, সেই লেখাটা বোল্ড আবার, কিন্তু বাকিগুলো বোল্ড হয় নাই, কারণ যেখানে আমি ক্লিক করে বোল্ড ক্লিক করলাম সেখান থেকেই বোল্ড হবে। আচ্ছা, আর এভাবে মার্ক করে নিলে টোটালটাই বোল্ড হবে, বা আমরা চাইলে টোটালটাকে ইটলিক করতে পারি, ইটলিক হচ্ছে বাঁকা করতে পারি।
আবার চাইলে আন্ডারলাইন দিতে পারি, আন্ডারলাইন আসলো। আমরা চাইলে এইখানে সেটিংয়ে আছে, সেটিংয়ে ক্লিক করে আন্ডারলাইন ডাবল করতে পারি, একটু মোটা করতে পারি, সেখানে ডট ডট ইউজ করতে পারি, ঠিক আছে। আবার আমরা চাইলে মোর আন্ডারলাইন আমাদের মতো করে কাস্টমও করে নিতে পারি। আন্ডারলাইনের কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আন্ডারলাইন কালার তো চেঞ্জ করলাম, লিখার কালার চেঞ্জ করবো কই থেকে? এই যে একটা এখানে ক্লিক করেন, এখানে লিখার কালার আছে, এখান থেকে আপনি লিখার কালার চেঞ্জ করলেন। ধরুন আমি এই কালার দিলাম, ওকে। তো আমরা আন্ডারলাইনের একরকম কালার দিলাম, লিখার একরকম কালার দিলাম, ওকে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আবার মার্ক করার পর আমি চাচ্ছি লিখাটাকে হাইলাইট করতে। এখানে ফার্স্ট ওয়ার্ডটাকে আমি চাই হাইলাইট করতে, যাতে সহজে দেখা যায়। মার্ক করলাম, এখানে এবি লেখা আছে, এটা হচ্ছে টেক্সট হাইলাইটার। ক্লিক করলেন, কী কালার দিবেন? হলুদ কালার, সবুজ কালার, যে কোনো একটা কালার দিয়ে এটাকে আমরা হাইলাইট করতে পারি। হাইলাইট করলাম, এখন আমি বলতেছি এটাকে সবুজ না, এটাকে আমি কালার দেবো হচ্ছে হলুদ না, এটাকে কালার দেবো হচ্ছে আমি লাল। আর এইখানে শুধুমাত্র এই ফার্স্ট লেখাটার কালার দেবো আমি এখান থেকে হোয়াইট। আচ্ছা, হাইলাইট দিলে হচ্ছে নিচের কালারটা দেখা যাচ্ছে না, ওকে। এটাকে আমরা নর্মালি রাখি, নীল কালার, ওকে। দেন হাইলাইটারটা আমরা চাইলে অফ করতে পারি, অফ করার জন্য নো কালার, তো এখানে কোনো হাইলাইটার আসবে না। আচ্ছা, এরপরে হচ্ছে এই কালারটা আমি চেঞ্জ করে, ওকে। এবার আসেন হচ্ছে এইখানে একটা লেখা আছে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে লেখাগুলোর স্টাইল দেওয়া। মার্ক করি, মার্ক করার পরে এতে ক্লিক করি, এখানে দেখেন লেখাতে স্টাইল আছে। যেমন এটা লেখাটার কালার নীল করতেছে, লেখাটার হচ্ছে কী করতেছে? স্ট্রোকটার কালারটা বাড়াচ্ছে। স্ট্রোক বলতে আমরা যে বর্ডারটা দেখতে পাচ্ছি, বর্ডারটাকে একটু ডিপ কালার, আর ভিতরে হচ্ছে লাইট কালার। ভিতরের কালারটাকে বলি আমরা ফিল কালার। তো ফিল কালারটা লাইট বা হচ্ছে হালকা, আর বর্ডার কালারটা হচ্ছে কি গাঢ়। এরপরে হচ্ছে এটা দেখেন একই জিনিস। আচ্ছা, এটা একটু 3D লুক দিচ্ছে, দেন এটা গ্রেডিয়েন্ট লুক দিচ্ছে, এখানে একটা শ্যাডো পড়তেছে, ঠিক আছে। এরকম আমরা লেখার মধ্যে স্টাইল আনতে পারি, যে কোনো স্টাইল আনতে পারি। আচ্ছা, এইটা আর এটার মধ্যে পার্থক্য দেখতেছেন, ভিতরে সাদা। আমরা চাইলে এটাকে বলে আউটলাইন, যেটা হচ্ছে আমরা বলতেছিলাম যে স্ট্রোকটা, সেটা হচ্ছে আউটলাইন। আউটলাইনের কালার আমরা শুধুমাত্র চেঞ্জ করতে পারি, দেখেন আউটলাইনের কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আউটলাইন কালার কালো, মানে বর্ডারের কালার কালো দিলাম, হলুদ দিলাম, তো আউটলাইন চেঞ্জ হচ্ছে শুধুমাত্র। শ্যাডো, এই যে নিচে শ্যাডোটা আছে, এটা আমরা চাইলে শুধুমাত্র শ্যাডো চেঞ্জ করতে পারি, এখান থেকে শুধুমাত্র শ্যাডো দেওয়া যাবে, রিফ্লেকশন যাওয়া যাবে। তো আমরা চাইলে এখান থেকে না নিয়ে নিজেদের মতো করে আমরা চাইলে কাস্টমাইজ করে দিতে পারি, গ্লো। তারপরে হচ্ছে যাক, এই নাম্বারটা পরে আসি। এতটুকু ক্লিয়ার সবাই? কার কোনো কোশ্চেন আছে? জি, আচ্ছা আসবো, এটাতে আসবো। আচ্ছা, এতটুকু হওয়ার পরে আমরা দেখলাম যে এখান থেকে এগুলো কভার করছে ABC, কাটা দেওয়া। ক্লিক করেন, আমরা লিখার মাঝখানে কাটা আসবে। এটা আমরা কখন ইউজ করি? যখন আমরা কোনো জায়গায় মেনশন করতেছি যে পূর্বে এই ওয়ার্ডটা ছিল আর বর্তমানে এই ওয়ার্ডটা হয়েছে। এই যে আমরা বিফোর আফটার করতেছি, তখন আমরা একটা ওয়ার্ড কাটা দিই। যেমন হচ্ছে প্রিভিয়াস ভ্যালু ওয়াজ $10, দেন সেটাকে আমরা কাটা দিয়ে আমরা বর্তমানে ভ্যালু দিলাম, বা আমরা লিখলাম যে এই প্রোডাক্টটার দাম 100 টাকা। লিখার পরে সে 100 টাকাকে কাটলাম, কাটা দিয়ে তার পাশে আবার লিখলাম 90 টাকা। তখন আমাদের বুঝতে হবে যে 100 টাকা ছিল, এখন 90 টাকা হয়েছে। এখানে প্রিভিয়াস আর হচ্ছে প্রেজেন্ট দেখানো হয় আপনার ওয়ার্ডগুলোকে কেটে। এই যে ABCর মধ্যে একটা কাটা আছে, এটা হচ্ছে স্ট্রাইক থ্রু। ক্লিক করেন, আবার ঠিক হয়ে যাবে। আমরা আন্ডারলাইন অফ করে দিচ্ছি। এবার আসেন হচ্ছে যেটা আপনি বললেন যে এই ফার্স্টের ST লেখাটা, যদি বলি ST লেখা নিচে আসবে, এই দেখেন এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট দিলে লেখাটা নিচে আসে, আর X² মানে হচ্ছে সুপারস্ক্রিপ্ট, ক্লিক করলে STটা ওপরে আসে। তার আগে কিন্তু অবশ্যই STকে মার্ক করে নিতে হবে, মার্ক না করলে হবে না। তো এখানে আরেকটা আছে AA, ছোটো হাতের বড় হাতের, এটার কাজ কি? মার্ক করে পুরো লেখাটা। এটা হচ্ছে সেন্টেন্স কেস। যখন ক্লিক করলাম, সেন্টেন্স কেস ক্লিক করলে কী হয়? নর্মালি আমরা যেভাবে লিখি, যে একটা লেখার প্রথম অক্ষর বড় হাতের, পরের অক্ষর ছোটো হাতের লিখি না, এটা হচ্ছে সেন্টেন্স কেস, যেটা আমরা নর্মালি লিখতেছি। তারপরে লোয়ার কেস, প্রত্যেকটা লেখা ছোটো হাতের হয়ে যাবে। আপার কেস, প্রত্যেকটা লেখা বড় হাতের হয়ে যাবে। এরপরে হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষর বা প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়ে যাবে। আর লাস্ট আছে টুগল কেস, আপনি যেটা বড় হাতের লিখছিলেন সেটা ছোটো হাতের হবে, আর ছোটো হাতেরটা বড় হাতের হবে। তো নর্মালি আমরা কোনটা রাখি? সেন্টেন্স কেস। আচ্ছা,
এটা কি জিনিস? যখনই ক্লিক করবেন এতক্ষণ পর্যন্ত যত ইফেক্ট দিচ্ছেন সব ইফেক্ট গায়েব হয়ে যাবে, মানে একদম আপনার রান্না বান্নার উপরে পানি ফিকে মারতেছেন, লবণ দিতেছেন, এমন একটা অবস্থা, নষ্ট। ঠিক আছে, এখন আমরা আগের অবস্থায় ফিরবো কিভাবে? কন্ট্রোল জেড। আগের অবস্থায় গেলাম, যাওয়ার পর চিন্তা করলাম যে না, আগের অবস্থায় যাব না, একটু আগে নষ্ট ছিল, নষ্টই থাক, মানে সামনে যাব। সামনে যাওয়ার জন্য কি করব? কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই। আচ্ছা, এই যে আমরা কন্ট্রোল জেড প্রেস করলাম, কন্ট্রোল জেড প্রেস করলাম, এটাকে বলা হয় হচ্ছে আনডু। আর যখন আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করলাম সেটাকে বলা হয় হচ্ছে রিডু, মানে যেটাকে আমরা আনডু করেছিলাম সেটাকে আবার ফেরত আনতে চাই, তখন হবে কন্ট্রোল ওয়াই। এতটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, প্র্যাকটিস করার টাইম নেবেন না আরও দেখাবো? এটাই প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে ক্লাস রেকর্ড দেখে বুঝতে হবে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে পরবর্তীটুকু দেখি আমরা। আমরা জাস্ট আর এতটুকু দেখি। হ্যাঁ, প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, জি, ক্লাসের ভিডিও দিব। জি। আচ্ছা, এরপরে দেখেন এই যে এখানে আমরা জাস্ট এতটুকু জিনিস দেখি, এতটুকু জিনিস দেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখানে এটাকে বলা অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্ট আমাদের লেখাটা কোথায় আছে? পেজের লেফটে। আমি লেখাটা একটু বড় করি। লেখাটা আছে পেজের লেফটে, অ্যালাইনমেন্ট লেফটে করা। আমি যদি লিখি অ্যালাইন সেন্টার বা সেন্টার অ্যালাইন, ক্লিক করলে লেখাটা পেজের মাঝখানে আসবে। এখানে ক্লিক করলেন, ডানে গেল। এখানে ক্লিক করেন, এখানে আসছে, কিন্তু এটা কোনো চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি? অনেকটা একই রকম মনে হচ্ছে না? আচ্ছা, যদি একই রকমও হয় তাহলে আমরা সেটা এক্সট্রা দেওয়ার কারণ কি? দেখেন, এইটাতে প্রত্যেকটা লাইন সমান, তার মানে এটা যখন করব আমাদের প্রত্যেকটা লাইনের গ্যাপটাকে জাস্টিফাই করবে। ধরুন আমি এখানে একই লেখা বারবার লিখতেছি, আচ্ছা দেখেন কয়েকবার লিখছি, এখানে গ্যাপ আছে না? আমি যদি এটাকে মার্ক করি, মার্ক করে এটা দেই, দেখেন এই গ্যাপটা এই দুই পাশে সমান হয়ে গেছে এবং এর নিচে বাকি অংশ চলে আসছে। এখন যদি আমি আরও লিখি, আরও দিয়ে দেখেন প্রত্যেকটা গ্যাপ সমান থাকবে। এটা হচ্ছে জাস্টিফাই। টোটাল লেখাটা মার্ক করে আবার যদি আমি এখানে আনি, দেখেন লেখার মাঝখানে এদিক ওদিক হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে জাস্টিফাই। আচ্ছা, এরপরে ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই তিনটাও দেখলাম, উপরে তিনটা দেখেন, এটা হচ্ছে আপনার নাম্বারিং করা বা অটো নাম্বারিং যেটা আমরা বলি। যেমন আমি বলতেছি এখানে এ, তার নিচে বলতেছি বি, তার নিচে সি, তার নিচে ডি। এখন আমরা চিন্তা করলাম যে এ বি সি ডি মার্ক করলাম, মার্ক করার পরে যখন আমরা এখানে আসলাম, দেখেন এখানে বুলেটস কিছু মার্ক আছে। যখন আমরা নান কিছুই না, যখন আমরা একটা বৃত্তে আসলাম, এগুলোর আগে একটা মার্ক আসলো, মানে জাস্ট আমরা হাইলাইট করতেছি এগুলোকে, বা সেটা হচ্ছে ডিস্কের মতো আসলো, চারকোনা। ঠিক আছে? একরকম মার্ক আমরা করতেছি। এটা দ্বারা আমরা কী বোঝাচ্ছি? জাস্ট তাকে আমরা মার্ক করে বলতে পারি যে কি বলে, আমরা সাবমেনু তৈরি করেন একটা, যে লেখাটা আছে তার নিচে এই জিনিসগুলো আছে, যেটাকে আমরা বলি হচ্ছে লিস্ট। তো লিস্টের মতো করতেছি, আর নাম দিলে আগের মতো হয়ে যাবে। দেন আসেন 1 2 3, এটা হচ্ছে অটো নাম্বারিং। যখন আপনি ক্লিক করলেন 1 2 3 হইতে পারে, 1-এর পরে হচ্ছে ব্র্যাকেট থাকতে পারে, রোমান সংখ্যা ABCD। তো আমি নর্মালি 1-এর পরে ব্র্যাকেট দিলাম। এখন এটার বিশেষত্ব কি দেখেন, যখন আমি ডি লিখলাম, ডি লেখার পর এন্টার দিব, এন্টার দিলে পরেরটা লিখতে দিলাম, এন্টার দিলে এখানে অটোমেটিক 5 চলে আসবে। ই লিখলাম, আবার এন্টার দিলাম, অটোমেটিক 6 চলে আসলো। ঠিক আছে? এফ লিখলাম, আবার এন্টার দিলে অটোমেটিক 7 চলে আসবে। এটা চলতেই থাকবে। এটা অফ করবেন কীভাবে? জাস্ট ব্যাক স্পেস ক্লিক করেন, অফ হয়ে গেছে। এখন লিখেন, এন্টার দেন, এখন আর সে আসবে না। আচ্ছা, এখানে আপনার স্পেস বেশি হয়ে গেছে, এখানে ক্লিক করেন, ব্যাক স্পেস প্রেস করেন, বাস চলে আসছে। ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে এটা তো ক্লিয়ার হয়েছেন অটো নাম্বারিংটা। ওকে, অটো নাম্বারিংকে ডিলিট করে দিচ্ছি। এটাও একই রকম। ঠিক আছে? প্রশ্ন করেন 1-এর খ, 1-এর গ, আবার গয়ের মধ্যে ABCD থাকে, এরকম মাল্টিপল ক্রিয়া থাকতেছে, লিস্ট। দেন আসেন হচ্ছে এটা হচ্ছে লাইনার স্পেসিং। আমি এই লেখাটাকে মার্ক করলাম, মার্ক করে একটা এন্টার প্রেস করলাম, নিচে লিখলাম, আর একটা এন্টার নিচে। আচ্ছা, এই লেখাটা আমি 3 বার লিখলাম। এখন দেখেন
নর্মালি হচ্ছে ক্লিক করলাম, প্রত্যেকটা সাইজ 24। তবে এই যে ইন্ডেন্টটা আছে বা লেটারিং যে স্পেস আছে, ক্লিক করলেন, এখানে আমি যদি দেই 1, ফার্স্টে রিমুভ করতেছি, রিমুভ, আর এখানে একটা এন্টার বেশি পড়ে গেছে, ওকে। দেখেন 3টা মার্ক করলাম, 2টার মাঝখানে স্পেস সমান না? এই স্পেস যদি আমরা বাড়াতে যাই তখন আমরা যাবো এটাতে, এখানে গিয়ে 1 কমে গেল, 1.5 বেড়ে গেছে, 1.5 বেড়ে গেছে প্রত্যেকটা লেখার মাঝখানে বা প্যারাগ্রাফের মাঝখানে স্পেসটা, ঠিক আছে। আবার আমরা চাইলে অ্যাড স্পেস বিফোর আফটার, মানে হচ্ছে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পরে স্পেস দেবো, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। দেখেন আমি যখন বিফোর দিচ্ছি, এই উপরে কিন্তু একটা স্পেস চলে আসতেছিল, দেখছেন। আবার যখন আফটার দিচ্ছি তখন নিচে একটা স্পেস চলে আসবে। ধরুন আমরা এটাকে আপাতত 1-এ রাখলাম, এরপরে আমি জাস্ট এইটাকে মার্ক করলাম, ক্লিক করলাম, আমি এটার উপরে একটা স্পেস দিলাম, দেখেন উপরে ফাঁকা হচ্ছে না? ক্লিক করলে সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি। আবার যদি আমি দিই নিচে, দেখেন নিচে, তাহলে নিচে একটু ফাঁকা হয়েছে, দেখেন এটার নিচে যতটুকু ফাঁকা আছে তার থেকে বেশি ফাঁকা এখানে আছে। এটা হচ্ছে স্পেসিংয়ের ব্যাপারটা। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি দুইটাই। যখন আপনি নর্মালি লিখবেন তখন এখানে থাকবে 1.15, নর্মালি লেখার সময় 1.15 থাকে, ঠিক আছে। এবার আসেন হচ্ছে কালার, আমরা চাইলে এটাকে কালার দিতে পারি, ক্লিক করলাম, পিছনে একটা কালার অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, জাস্ট পিছনে একটা কালার অ্যাপ্লাই করতে পারতেছি। বর্ডার, আমরা চাইলে এটাকে বর্ডার দিতে পারি। আচ্ছা, আমি কালারটা অফ করি, বর্ডারটা ইজিলি দেখতে পাবেন। এ হচ্ছে বর্ডার, উপরে নিচে বর্ডার, উপরে বর্ডার, লেফটে রাইটে এবং অল বর্ডার। এটাকে চাইলে আমরা একটা বর্ডার বা বক্সের মধ্যেও রাখতে পারি, ঠিক আছে। তারপরে আমরা চাইলে বর্ডার নিজেদের মতো করে ড্র করতে পারি। এরপরে আসেন হচ্ছে আমরা A to Z শর্টিং, আমরা যে সাজাই না ABCD। এখন ধরেন আপনি একটা ডেটাবেস তৈরি করছেন এখানে, যেখানে আমি ধরেন আপনাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স নিচ্ছি। এখন আমি বললাম আপনাদেরকে যে আপনাদের নামগুলো এখানে লিখে দেন, আপনারা সবাই সবার নাম লিখলেন। এবার কেউ ফার্স্টে একজন লিখলেন যার নাম M দিয়ে শুরু হয়েছে, তো ধরেন ফার্স্ট একজন লিখলেন যার নাম হচ্ছে M দিয়ে শুরু হয়েছে, এরপর একজন লিখলেন যার নাম B দিয়ে শুরু হয়েছে, আবার একজন লিখলেন যার নাম Z দিয়ে, দেন একজন লিখলেন যার নাম C দিয়ে। এরকম আপনার বেশ কয়েকজন লিখলেন যাদের নাম এক একটা ইয়া দিয়ে শুরু হয়েছে। এখন এটা কি সিরিয়ালে আছে না সিরিয়ালে নেই? সিরিয়ালে নেই। এখন আমি চাচ্ছি এই যে ব্যাপারটা, এটাকে আমি সিরিয়ালি করতে, সিরিয়াল করার জন্য আমি জাস্ট মার্ক করবো, প্রত্যেকটাকে মার্ক করব, মার্ক করার পর এইখানে A to Z এ যাব, ক্লিক করবেন। আচ্ছা, এটা কি লিখা নাকি নাম্বার? লিখা। আচ্ছা, এটা একটা প্যারাগ্রাফ, ফার্স্ট হচ্ছে একটা প্যারাগ্রাফে নিলেন, টাইপ কি, এটা একটা টেক্সট নিলেন, যদি নাম্বার হইতো নাম্বার, ডেট হলে ডেট, আমি টেক্সট নিলাম। এবার এখানে কি আছে, অ্যাসেন্ডিং মানে হচ্ছে সাজানো, ওকে প্রেস করেন, বাস BCDGMZ। এটা শুধুমাত্র এখানেই না, আমরা চাইলে লেটারের ক্ষেত্রে হবে 1 3 5, দেন হচ্ছে আবার দিলেন 1, দেন দিলেন 2, দেন দিলেন হচ্ছে 4, এরকম হইলো। মার্ক করেন, মার্ক করে ক্লিক করলেন, এখানে নাম্বার অটোমেটিক চলে আসছে, দেন এখান থেকে ওকে প্রেস করলেন, ঠিক হয়ে যাবে। এখন যদি এমন হয়তো আপনি দুইটাকে একসাথে করতে চান, তখন মার্ক করেন, এখানে আসেন টেক্সট, এখানে আপনি টেক্সট সিলেক্ট করলেন, অ্যাসেন্ডিং, ওকে, নাম্বারগুলো উপরে চলে আসলো, টেক্সটগুলো নিচে চলে গেলে কিন্তু প্রত্যেকটা সিরিয়ালে আসবে, উল্টাপাল্টা থাকলেও সিরিয়ালে আসবে। আচ্ছা, যদি নাম্বার দেই তাহলে নাম্বারগুলো নিচে যাবে আর টেক্সটগুলো উপরে আসবে। আর যদি আমরা এখান থেকে ডেট দিই, ডেট তো নাই, দিয়ে লাভ নাই। ওকে, এতটুকু একটু প্র্যাকটিস করেন। জাস্ট হচ্ছে এই বক্সটুকু, এই বক্সের যতগুলো অপশন আছে এই প্রত্যেকটা অপশন সবাই প্র্যাকটিস করেন। ভাই আপনার পিছনে লাইটটা একটু অন করে দিন।